296 জন সংসদ সদস্যের মধ্যে 227 জনই প্রথমবারের মতো এবার নির্বাচিত হয়েছেন। খুবই একটু অন্যরকম সংসদ আমরা এবার দেখছি। ওভারঅল আপনার কাছে, আপনি সেখানে ছিলেন, কেমন মনে হয়েছে? আমরা তো বাড়ি থেকে একরকম দেখলাম, তারপর আপনার অপিনিয়নটা শুনতে চাই। প্রথমত এই সংসদীয় যাত্রাটা খুবই আবেগঘন অবস্থার মধ্যে দিয়ে শুরু হয়েছিল, কারণ সংসদের কার্যবিবরণীতে প্রথমেই শোক প্রস্তাব তোলা হয়েছিল এবং সেই শোক প্রস্তাবে স্বাভাবিকভাবেই বেগম খালেদা জিয়ার কথা আসছে এবং বেগম খালেদা জিয়ার কথা বিভিন্ন জন সরকার দলীয় এবং বিরোধী দলীয় সাংসদরা আলোচনা যখন করেছেন, তখন গোটা সংসদের পরিবেশই এক ধরনের দুঃখ ভারাক্রান্ত ছিল এবং এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপান্তর দেওয়ার সবচেয়ে বড় ক্যারেক্টার বেগম খালেদা জিয়া। মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, সবাইকে মাথায় রেখে বলছি, গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় ক্যারেক্টার বেগম খালেদা জিয়া, এবং যিনি আপনারা জানেন 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সংসদীয় রাজনীতির যাত্রা বাংলাদেশে শুরু করেছিলেন। তারপরে এবারের গণঅভ্যুত্থানেও যিনি আসলে, আমি যেটা বলি যে ম্যান অফ দ্য টুর্নামেন্টের ভূমিকা পালন করেছেন, আর ছাত্র জনতা ছিল ম্যান অফ দ্য ম্যাচ। তো পৃথিবীতে সম্ভবত একমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জীবদ্দশায় দুইটা গণঅভ্যুত্থান সরাসরি সংগঠিত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এক অর্থে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। দুইটা স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করা এবং জয়ী হওয়া এবং সেই বিজয় দেখে শুধু তাই না, একটানা যেভাবে তিনি সংগ্রাম করে গেছেন, 111-এর পিরিয়ডেও তাকে বলা হয়েছিল দেশের বাইরে চলে যাওয়ার জন্য, আপোষ করার জন্য। এমনকি শেখ হাসিনার দিক থেকেও অনেকবারই প্রস্তাব এসেছিল যে তিনি দেশের বাইরে যেতে রাজি হলে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। ক্ষমতাই তো সাদা হয়েছিল, আপনারা জানেন 2014 সালে শর্ত দিয়ে তাকে 14 সালে তারা যে ইলেকশনটা করলো, বিনা ভোটের যে এমপি তারা 154 জন সংসদে পাঠাইলো, তারপরে যে আন্দোলন, সেই ক্ষেত্রে কিন্তু বলা হয় যে খালেদা জিয়ার আন্দোলন ব্যর্থ হয়েছিল। আন্দোলন ব্যর্থ হয়নি। সেখানে শেখ হাসিনা একটা প্রতারণা ছিল। শেখ হাসিনা বলেছিল যে আপনারা আন্দোলন উইথড্র করেন, আসেন আমরা আলাপ করি। আলাপের কথা বইলা তারপরে সে আগুন সন্ত্রাসের নাটক দিয়ে গ্রেপ্তার ক্র্যাকডাউন শুরু করলো। তো ফলে এটা শেখ হাসিনা একটা প্রতারণা ছিল, খালেদা জিয়ার আন্দোলনের ব্যর্থতা ছিল না। এবং তখন তাকে ক্ষমতা সাদা হয়েছিল যে ঠিক আছে আমরা বিনা নির্বাচনে যেগুলো সংসদ সদস্য সেগুলো আসেন আমরা ভাগবাটোয়ারা করে নিই। বেগম খালেদা জিয়া সেটা করেন নাই। ইভেন 5 তারিখের পরেও ক্ষমতা সাদা হয়েছিল বিএনপিকে। বিএনপি বলছে না, আমরা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি, জনগণের ভোট দিলে আমরা ক্ষমতায় যেতে চাই। ব্যাস। তো সব মিলে এখানে প্রস্তাবটা যেহেতু মানে শোক প্রস্তাবের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এবং শোক প্রস্তাবে যে যার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, বিরোধী দল কথায় তাদের নেতাদের নাম কেন ইনক্লুড করা হয়নি, সেই জন্য তারা স্পিকারের বক্তব্য থামাই দিয়ে তারা স্পিকার সাহেবকে বলছেন যে আমাদের কিছু কথা আছে, আমাদের কিছু নাম আছে, এগুলো আপনারা ইনক্লুড করেন। আবার সরকার দলীয় আপনার হুইপ নুরুল ইসলাম মনি, উনি আরও কিছু নাম বলছে, কিন্তু আরও কিছু নাম বলার পর কিছু গুরুত্বপূর্ণ নাম কিন্তু বাদ গেছে। যেমন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিস চৌধুরী, উনি মারা গেছেন খুবই আপনার করুণভাবে, ওনার দুনিয়া থেকে চলে যেতে হয়েছে এবং একটা ওনার যে সাফারিংস এবং ওনার পুরো পরিবার যে ভুক্তভোগী সেটা আমরা জানি। শোক প্রস্তাবে কিন্তু বিএনপি দিক থেকে ওনার নামটা দেখলাম বলা হয় না, ফলে আর অনেক নাম মিস হয়েছে। বরং এইটা অবশ্য স্পিকার বলেছেন যে নামগুলো মিস হয়েছে এগুলো পরবর্তীতে আপনারা সংসদ সচিবালয়কে জানাইলে আমরা রেকর্ডে উল্লেখ করব। এটা একটা। আর সংসদ দীর্ঘদিন পরে স্পিকার হয়েছেন যিনি, তিনি একজন মুক্তিযোদ্ধা, আপনি জানেন। সেই জায়গা থেকে যাদের শোক প্রস্তাবের ক্ষেত্রে বিরোধী দল থেকে যাদের নাম ইনক্লুড করতে বলা হয়েছে, প্রস্তাব এনেছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতা এবং সেই সময় যুদ্ধ অপরাধের অভিযোগ আছে এবং তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু এই যে শোক প্রস্তাব এবং মুক্তিযোদ্ধা তাদের জন্য শোক মানে হবার পরও তিনি যেটা গ্রহণ করলেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? অনেকে এটার আগে একটু রেসপন্স করি। ওনার কিন্তু স্পিকার নির্বাচিত হওয়াটাই একটা মানে বিস্ময়কর ব্যাপার ছিল, কারণ করোনার পরেও আগে তো ওনারা সংস্কারপন্থী ছিলেন, সেটা একটা ব্যাপার, সেটা না হয় নাই বলি।
ওনারা কিন্তু মানে ওনার কয়েকজন বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করা, ক্ষতিগ্রস্ত করা, ভাঙার ক্ষেত্রে যাদেরকে অভিযুক্ত করা হয় তাদের একজন ওনাকে মনে করা হইতো। এবং উনি কিন্তু একবার সংবাদ সম্মেলনে খুব তীর্যকভাবে বিএনপিকে আক্রমণ করেন, যে তখন বিএনপির খুব দুঃসময় চলতেছে। তো এরকম একজন ব্যক্তিকে সংসদের সরকার দলের প্রধান তারেক রহমান সংসদের স্পিকার নির্বাচিত করলেন। হ্যাঁ, এটা যদিও সংসদ সবার ভোটে, কিন্তু প্রস্তাবনা তো আপনার প্রধানমন্ত্রী করতে হয় সংসদের নেতা হিসাবে। তো এইটা একটু বিস্ময়কর। ফলে বিএনপি আসলে এটা উদারতাই বলবো, না হলে এটা অনেককে একটু বিস্মিত করেছে, অনেক নামই তো ছিল আলোচনায়। তো এটা একটা, তবে সরকার বিরোধী দল থেকেও তাকে স্বাগত জানানো হয়েছে, বলা হয়েছে আপনি রণাঙ্গনের যোদ্ধা, হ্যাঁ আপনার অভিজ্ঞতা আছে, উনি 5 বারের সংসদ সদস্য, এটা আছে। হ্যাঁ, এইটা দেখেন, শেখ হাসিনা তো বিচার নিয়ে একটা রাজনীতি করছে, উনি তো আসলে মানবতা বিরোধী অপরাধের বিচার করেন, বিচার নিয়ে রাজনীতি করেছে। এবং জুডিশিয়াল কিলিং বাংলাদেশে হয়েছে, সেটা ত্রুটিপূর্ণ বিচার, স্কাইপ কেলেঙ্কারি, এগুলো আমরা সবাই জানি, এগুলো প্রতিবাদ আমরা করেছি বহুবার। কিন্তু তারপরেও আপনার ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থাকার যে আপনার কলঙ্ক, সেইটার রাজনৈতিক কাফফারা, এবং বাংলাদেশের জাতীয় রাজনীতির ইতিহাসে এই দলটির এই অবস্থানের কারণে জনগণের কাছে জাতীয় রাজনীতির স্বার্থের আলোকে যখন জনগণ রাজনীতিটা বিবেচনা করে, বিশ্বাসযোগ্যতা চিরদিনই প্রশ্নের মধ্যে থাকবে। তারপরেও অতীতকে পিছনে ফেললে দেখেন, আমরা তো একটা সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনার অতীতের অনেককে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়ার সেই উদ্যোগটা আমরা দেখছি। কবিতার লাইন, আমরা কারো কাছে ক্ষমা চাইয়া এবং কাউকে ক্ষমা করে বেঁচে থাকি, জীবন চলে।